নমস্কার, আমার গল্পমালা চ্যানেলের সকল শ্রোতা দর্শককে স্বাগত। আজ আপনাদের আর একটি সুন্দর গল্প পাঠ করে শোনাব। গল্পটি পাঠ করার আগে কয়েকটি কথা ও কয়েকটি অনুরোধ আপনাদের কাছে। অনুরোধ রইল গল্পটি সম্পূর্ণ শোনার জন্য। আরও অনুরোধ রইল শোনার পর লাইক শেয়ার করার জন্য। কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মন্তব্য জানান। আপনাদের মূল্যবান মতামত আমাকে নতুন নতুন গল্প পাঠে অনুপ্রাণিত করবে। আরও অনুরোধ রইল, চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। আমার চলার পথে আপনারা সঙ্গে থাকুন। পড়ছি আজকের গল্প। গল্পের নাম অদ্ভুত ভূতের গল্প। এটি একটি অলৌকিক রহস্য ঘেরা গল্প। লেখক প্রবোধ নাথ। 40 বছরের লেখক জীবনে এমন বিপদে কখনো পড়েননি দিব্যেন্দুবাবু। তিনি বড়দের জন্যই লিখে থাকেন, তবে ছোটদের জন্য একেবারে যে লেখেন না তা নয়। কিন্তু আজ পর্যন্ত ভূত নিয়ে একটা গল্পও লেখেননি। আসলে ভূত, প্রেত, পরলোক, আত্মা এসব নিয়ে তিনি কোনোদিন কিছু ভাবেননি, তেমন অভিজ্ঞতাও নেই। কাজেই দুদিন আগে যখন ছোটদের নাম করা মাসিক পত্রিকা অঙ্কুরের সম্পাদক মশাই পুজোর সংখ্যার জন্য একটা ভূতের গল্পের ফরমাইশ দিলেন, তখন সত্যি বিপদে পড়লেন দিব্যেন্দুবাবু। একবার আমতা আমতা করে বলেও ছিলেন, এটা অন্য কাউকে দিয়ে লেখালে হয় না। লিখছেনই তো, সম্পাদক মশাই জানিয়েছিলেন। আপনি বাদে আর 3 জন বিশিষ্ট সাহিত্যিক এবছর অঙ্কুরে ভূতের গল্প লিখছেন। শুনে দিব্যেন্দুবাবু আরও ঘাবড়ে গেলেন। এর অর্থ তাকে অন্য 3 সাহিত্যিকের সঙ্গে অলিখিত প্রতিযোগিতায় নামিয়ে দেওয়া। তাহলে কি করবেন দিব্যেন্দুবাবু? তখনই মনে পড়ল নিত্যপ্রিয়র কথা। নিত্যপ্রিয় তার বহু গল্পের প্লট সাপ্লায়ার। টাকার বিনিময়ে মাঝে মাঝে প্লট বিক্রি করে যায়। সেদিনই তিনি নিত্যপ্রিয়কে ডাকিয়ে এনে বললেন, আমি ভারী বিপদে পড়েছি হে, আমায় একটা জমাটি ভূতের গল্প দিতে পারো? বুঝতেই পারছ, জীবনের প্রথম ভূতের গল্প যেন দাঁড়িয়ে যায়। পাবেন, তার আগে আমি দত্তপুকুরটা ঘুরে আসি। দত্তপুকুর কেন? দিব্যেন্দুবাবু জানতে চাইলেন। দত্তপুকুরে আমার মাসির বাড়ি। আজ সকালে মাসতুতো ভাই এসে খবর দিয়ে গেছে ঘনশ্যাম কাল রাতে অপঘাতে মারা গেছে। ঘনশ্যামকে আমি চিনতাম, আলাপ ছিল। অপঘাতে মৃত্যু মানেই তো ভূত। আমি আপনাকে ওই ঘনশ্যামের কাহিনীখানাই এনে দেব। সেই যে নিত্যপ্রিয় গেল, দুদিন কোনো পাত্তা নেই। এ দুটো দিন যে দিব্যেন্দুবাবুর কী অস্বস্তিতে ভাবনায় কেটেছে বলার নয়। দুদিনের দিন সন্ধ্যাবেলায় অবশ্য নিত্যপ্রিয় এসে হাজির। এসে এক গাল হেসে বলল, হ্যাঁ হয়েছে, আপনি যেমনটি চেয়েছিলেন ঠিক তেমনিই পেয়েছি, একেবারে ফ্রেশ জিনিস। শিল্পী ঘনশ্যাম সবে 3 দিন হলো মরে ভূত হয়েছে। আর সত্যি বলতে কি, আজকাল আমি সব ছেড়ে এই ভূত নিয়েই পড়ে আছি। দেখছি ইদানিং ভূতের গল্পের প্লটের খুব চাহিদা। সে কি হে? দিব্যেন্দুবাবু জানতে চান। তাই আপনি বাদে আরও 3 জন ভূতের গল্পের প্লট চেয়ে খবর পাঠিয়েছেন। শুনে বুঝতে পারেন দিব্যেন্দুবাবু এই 3 জন কারা। তা তোমাকে প্লটের জন্য কত দিতে হবে? দিব্যেন্দুবাবু জানতে চান। 500? বলো কি হে, ওটাকে লিখেও 500 পাবো কিনা সন্দেহ। সে আপনার ব্যাপার, তবে এসব অরিজিনাল জিনিস বাজারে 700-800তেও কাটবে। বেশ, আপনার সঙ্গে আমার বহু দিনের সম্পর্ক, নয় 400ই দেবেন। একটু ভাবলেন দিব্যেন্দুবাবু, বললেন বেশ, তবে শুরু করে শুনি। না দাঁড়াও, তার আগে তোমাকে চেকটা দিয়ে নিই। 400 টাকার চেক পকেটে ভরে নিত্যপ্রিয় কাহিনী শুরু করলো। আমার মাসির বাড়ি দত্তপুকুরে, বারাসাতের 2 স্টেশন পরে। জায়গাটা ক বছর আগেও বেহদ্দ গ্রাম ছিল।
এখন অবশ্য লোকজন বেড়েছে, নতুন নতুন বাড়িঘর উঠেছে, উন্নতি হয়েছে, তবে সে ওই স্টেশনের কাজটুকুতে, কিন্তু ভেতরে গেলে সেই আগের দশা। আমার মাসির বাড়ি অবশ্য স্টেশন থেকে বেশ ভেতরে, প্রায় 1.5 মাইল। ওই একই পাড়ায় থাকতো ঘনশ্যাম, বয়স প্রায় আমারই মতো, 25-26। ঘনশ্যামের সংসারে 2 জন লোক, সে আর বিধবা মা। আরও ভেতরে তাদের কিছু চাষের জমি আছে, লোক দিয়ে জমি চাষ করাতো, দুজনের সংসার চলে যেত। তবে ওদের বসত বাড়িখানা ছিল বড় রাস্তার ওপরেই, বাড়ির সঙ্গে বিঘে কয়েক জমি। সে জমিতে আম, জাম, নারকেল, কাঁঠাল, নানা রকমের ফলের গাছ। ঘনশ্যামের একমাত্র নেশা ছিল গান গাওয়া। বারাসাতে এক গুরু ধরে গান শিখত। কেউ গান শুনতে চাইলে ডেকে বসিয়ে গান শোনাতো। আমি ঘনশ্যামের গান শুনেছি, এমন কিছু নয়, কিন্তু তার স্বপ্ন ছিল গান গেয়ে সে নাম পাবে, যশ পাবে, একদিন সকলে তার গানের প্রশংসা করবে। কদিন আগে ও পাড়াতেই একটা বেশ বড় গানের জলসা হলো। উদ্যোক্তারা ঘনশ্যামকে গান গাইবার আমন্ত্রণ জানায়। আমন্ত্রণ পেয়ে তো ঘনশ্যাম খুব খুশি। সেদিন সন্ধেবেলায় সেজে গুজে আসরে গেল গান গাইতে। গানও শুরু করেছিল, সঙ্গে সঙ্গে চারিদিক থেকে হাততালি। ঘনশ্যাম ভাবল, বাবা, গান শুরু করতে না করতেই এত, পুরোটা শুনলে না জানি কি করবে। সে আরও মেজাজ দিয়ে গান গাইতে লাগলো। এবার চারিদিক থেকে ইট বৃষ্টি আরম্ভ হলো, আর গালাগাল। ওরে বেটা, গান গাইতে এসেছিস না শিঙে ফুঁকতে এসেছিস? তোর চেয়ে গরু, ছাগল, গাধা, মহিষের গলাও ভালো, তোর ও গলায় গান হবে না রে। তার চেয়ে ঘরে গিয়ে গলায় দড়ি দে। দুঃখে অপমানে চোখের জল ফেলতে ফেলতে ঘনশ্যাম বাড়ি ফিরে গেল। সে রাতে সত্যি সত্যি ঘনশ্যাম কড়িকাঠে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করল। তারপর দিব্যেন্দুবাবু জানতে চান, ঘনশ্যামের বাড়িতে একটা বিরাট গাব গাছ আছে, অপঘাতে মৃত্যু মানেই তো ভূত। ঘনশ্যাম আজ 2 দিন হলো ওই গাব গাছে আশ্রয় নিয়েছে। পাড়ার লোক এখন প্রতি রাতে শোনে ওই গাব গাছে পা ঝুলিয়ে বসে ঘনশ্যাম গান গাইছে। দিব্যেন্দুবাবু বুঝলেন যে শেষ দিকটা নিত্যপ্রিয় ভেজাল মেশালো, ওটুকু বাদ দিতে হবে, তবে এর থেকেই যা হোক কিছু দাঁড় করানো যাবে। নিত্যপ্রিয় চলে যেতে দিব্যেন্দুবাবু ভাবতে বসলেন গল্পটা কিভাবে শুরু করা যায়। ঘরের ফোনটা বেজে উঠল। টেলিফোনটা ধরতে ধরতে দিব্যেন্দুবাবু ভাবলেন নিত্যপ্রিয়ই হয়তো ফোন করেছে। কে? নিত্যপ্রিয়? না, নিত্যপ্রিয় তো আপনার কাছে গিয়েছিল একটা ভূতের গল্প বেচতে। হ্যাঁ, আপনি ওই ভেজালে জিনিসটা কিনলেন? ভেজালে জিনিস মানে? দেখুন, নিত্যপ্রিয়কে আমি বহুদিন থেকেই চিনি। ওর মাসির বাড়ি দত্তপুকুরে, আমাদেরই পাড়ায়। আমার সঙ্গে আলাপও আছে। পরশুদিন এসেছিল ভূতের গল্পের খোঁজে। আপনার নাকি একটা আনকোড়া ফ্রেশ ভূতের গল্প দরকার। তখনই জানতাম ঘনশ্যামের অপঘাত মৃত্যুটাকে নিয়ে একটা ভূতের গল্প বানাবে। ভূত ভূত করে নিত্যপ্রিয় এমনই খেপেছে যে বলা যায় না কোনোদিন ও নিজে মরে আপনাদের সামনে গল্প হয়ে না হাজির হয়। সে যাকগে, নিত্যপ্রিয় যে প্লটটা আপনাকে দিয়েছে তাতে তো দেখিয়েছে ঘনশ্যাম গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। হ্যাঁ, দিব্যেন্দুবাবু বললেন। টেলিফোনের ওধারে খিক খিক করে হাসি শোনা যায়। হাসি থামিয়ে সে বলে, সত্যি নিত্যপ্রিয় পারেও বটে। ঘনশ্যাম অপঘাতেই মারা গেছে বটে, তবে সে আত্মহত্যা করেনি, সে খুন হয়েছে। খুন? হ্যাঁ, তাকে খুন করা হয়েছে। অবশ্য চারিদিকে প্রচার যে সে আত্মহত্যা করেছে। এ প্রচার করেছে অবশ্য নারায়ণ মুৎসুদ্দি। আশ্চর্য, কে তাকে খুন করলো? সেটা বলার জন্যই তো আপনাকে এত রাতে ফোন করা। তবে শর্ত আছে। জানি, মূল্য তো বটেই, কারণ আমার কাছ থেকে যা শুনবেন তা সাজিয়ে যদি গল্পটা লেখেন তবে সেটা হবে সত্যিকারের ভূতের গল্প। ওহ,
তাই এই সত্যিকারের কাহিনীটুকুর জন্য কত দিতে হবে? নিত্যপ্রিয় যেভাবে টাকা পয়সা নিয়ে আপনার কাছে গল্প বেচেছে, আমি সে চাই না। আমার দাবি অন্য। কীরকম? আমি চাই যারা শিল্পী ঘনশ্যামকে এমনভাবে খুন করেছে, তারা যত ক্ষমতাবানই হোক না কেন, তাদের চরম শাস্তি হোক। আর আপনি এর জন্য সামনে এগিয়ে আসুন। অর্থাৎ দিব্যেন্দুবাবু জানতে চান, আপনি সমাজের মানি লোক, আপনার সঙ্গে উঁচু মহলের কত মানুষদের জানাশোনা। আপনি যদি একবার তাদের বোঝাতে পারেন এটা আত্মহত্যা নয়, খুন, ঘনশ্যামকে খুনই করা হয়েছে, এবং শীঘ্র তদন্ত শুরু না করলে হত্যাকারীরা বেঁচে যাবে, তাহলে দেখবেন প্রশাসন কেমন নড়ে চড়ে বসে। কিন্তু দিব্যেন্দুবাবু বলেন, শুধু আপনি কেন, আপনি, আমি, সমাজের প্রত্যেক সৎ ব্যক্তিই চাইবে এসব অপরাধীরা শাস্তি পাক। আপনি বলছেন ঘনশ্যাম খুন হয়েছে। যদি হয়েই থাকে, তবে অকাট্য প্রমাণ না পেলে আমি কাকে কি বলবো বলুন? আর সে কথা তারা শুনবেই বা কেন? আছে, সেরকম অকাট্য প্রমাণই আছে। তা যদি থাকে, তবে খুনিদের ধরার ব্যবস্থা করা আমার পক্ষে অসুবিধে হবে না, সে আমি জানি। এবার তবে কাহিনীর অজানা অংশটুকু শুনুন। নিত্যপ্রিয় প্রথম দিকটা যা বলেছে ঠিকই আছে, বলেনি যেটা, সেটা হচ্ছে নারায়ণ মুর্শিদ্দি এবং তার দুই সাগরেদের কথা। নারায়ণ মুর্শিদ্দিটাকে দিব্যেন্দুবাবু জানতে চান। ঘনশ্যামকে খুন করানোর আসল নায়ক থাকে ঠিক ঘনশ্যামের বাড়ির পাশের বাড়িতে, বিরাট পয়সাওয়ালা মানুষ। সবাই জানে মানুষটার তেজারতির ব্যবসায় এত পয়সা। আসলে বাংলাদেশের চোরাই মাল কেনাবেচা করেই তার এত রমরমা। নারায়ণ মুর্শিদ্দির লোভীও বটে, অসতও বটে। তার বহুদিনের স্বাদ ঘনশ্যামের 4 বিঘে জমি দখল করে নিজের প্রাসাদ তুল্য বাড়িকে রাজপ্রাসাদ বানানোর। কিন্তু ঘনশ্যামের জেদের জন্য কিছুতেই তা পারছিল না। শেষে সুযোগ পেয়ে একটা মিথ্যে মামলায় ঘনশ্যামকে জড়ালো। ঘনশ্যাম নারায়ণ মুর্শিদ্দি 2 নম্বরই ব্যবসার খবর জানত। একদিন বাড়ি বয়ে নারায়ণ মুর্শিদ্দির মুখের ওপর বলে এলো, হয় মিথ্যে মামলা তুলে নাও, নয়তো তোমার 2 নম্বরই ব্যবসার খবর পুলিশকে জানাবো। ভয় পেয়ে নারায়ণ মুর্শিদ্দি মামলা তুলে নিল, কিন্তু সুযোগের অপেক্ষায় রইল। সে সুযোগ পেয়ে গেল গানের আসরে। জলসার উদ্যোক্তাও সে, সভাপতিও সে। লোক পাঠিয়ে সে ঘনশ্যামকে গান গাইবার জন্য আমন্ত্রণ জানায়। আবার আসরে নিজের লোক লাগিয়ে তাকে বিশ্রীভাবে অপমান করে। ঘনশ্যাম কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে যায়। নারায়ণ মুর্শিদ্দি সে রাতে 2 জন লোক পাঠিয়ে ঘনশ্যামকে খুন করিয়ে কড়িকাঠে ঝুলিয়ে রাখে। সবাই জানে ঘনশ্যাম আত্মহত্যা করেছে। এ পর্যন্ত বলে ওপাশের কণ্ঠস্বর চুপ করল। দিব্যেন্দুবাবু জিজ্ঞেস করলেন, এর মধ্যে অকাট্য প্রমাণ কোথায়? আছে, এবার সেটা বলছি। ঘনশ্যাম সে রাতে বাড়ি ফিরে ক্যাসেট রেকর্ডার চালিয়ে গান গাইতে বসেছিল, হয়তো দুঃখ ভুলতে। এর মধ্যেই নারায়ণ মুর্শিদ্দি 2 জন লোক আসে তাকে খুন করতে। খুনের আগে ঘনশ্যাম আর লোক 2 জনের কথাবার্তা, তর্কাতর্কি, ঘনশ্যামের আর্তচিৎকার সবই রেকর্ড করা আছে রেকর্ডারে। এটা শুনলেই পরিষ্কার বোঝা যাবে ঘনশ্যামের হত্যাকারী কারা এবং কার্যকারণই বা কী। সে রেকর্ডারখানা এখন কোথায়? ঘনশ্যামের ঘরের চৌকির তলায় একটা বাক্সের ওপরে আছে। ঘরখানা তালা দেওয়া, পুলিশই তালা লাগিয়ে গেছে। তবে খুব বেশি দিন দেরি হলে ওটা সেখানে থাকবে না, ঘরের তালাও খুলে যাবে। কারণ নারায়ণ মুর্শিদ্দি এর মধ্যেই বুঝতে পেরেছে তার বিরুদ্ধে কেউ গোপনে লড়াইয়ে নেমেছে। সেও চারিদিকে নিজের লোক নামিয়েছে। আমি বাদে আরও একজন পাহারা দিচ্ছে ঘনশ্যামের ঘরখানা। সে ঘনশ্যামের পোষা কুকুর টাইগার। কেউ কাছে গেলেই দাঁত খিঁচিয়ে তেড়ে আসছে। আপনার পরিচয়? দিব্যেন্দুবাবু জিজ্ঞেস করেন। আর সে রাতে যে ঘটনা ঘটেছে ঘনশ্যামের বন্ধ ঘরের ভিতরে,
উপস্থিত ছিল ঘনশ্যাম বাদে আর মাত্র 2 জন। সে ঘটনার খবর আপনি জানলেন কি করে? ফোনের ওপাশে পুরনো খুকখুকে হাসি শোনা গেল। একটা শিহরণ দিব্যেন্দুবাবুর সারা শরীরে বয়ে গেল। বেশ, পরিচয় না হয় নাই দিলেন, কিন্তু একবার কি দেখা সাক্ষাৎ হতে পারে না? পাবেন। যেদিন নারায়ণ মুর্শিদি আর তার 2 সাগরেদ ধরা পড়বে, শাস্তি পাবে, সেদিন আমি শুধু দেখা দেব না, আপনাকে অর্থমূল্যে পুরস্কৃত করব। ফোনটি যেমন হঠাৎ এসেছিল তেমনি হঠাৎ কেটে গেল। তা যাক, তবে আজ আর গল্প লেখা এগোবে না। কালকেও হবে কিনা বলা মুশকিল। বারাসাতের পুলিশ সুপার অবনী বসু তার স্কুল জীবনের বন্ধু। সকালের দিকে একবার তার কাছে যাওয়া দরকার। আপাতত শুয়ে পড়া যাক। বাতি নিভিয়ে শুতে যাবেন দিব্যেন্দুবাবু। ফোনটা আবার বেজে উঠল। ফোনটা ধরে বললেন, হ্যালো, কাকে চাই? আমি নিশ্চয়ই সাহিত্যিক দিব্যেন্দুবাবুর সঙ্গে কথা বলছি। অপরিচিত কণ্ঠস্বর। হ্যাঁ, কিন্তু আপনি? নিত্যপ্রিয় যে গল্পখানা রমাপদবাবু, মুক্তিবাবু, শক্তিবাবুর কাছে চালাতে পারেনি, আপনি সেই ভেজালটা কিনলেন? তখন ভেজাল ছিল বটে, এখন আর নেই, একজন শুধরে দিয়েছে। জানি, তাতে অনেকটাই শুধরেছে বটে, কিন্তু গলদ রয়েই গেছে। আসলে ইচ্ছে করেই সে ওটুকু জানায়নি। অথচ সেটুকু না জানতে পারলে কাহিনী নির্ভেজাল হবে না। 3 জন অপরাধী ধরা পড়লেও 4র্থ জন যে প্রকৃত হত্যাকারী ধরা পড়বে না। শুনে দিব্যেন্দুবাবু চিন্তিত হলেন। একটু আগে ফোনে একজন জানিয়েছে হত্যায় জড়িত 3 জন, অথচ এ ব্যক্তি বলছে 4 জন। অপরজন এলো কোথা থেকে? সে যাই হোক, এ লোকটিও একটি ভূতের কাহিনী বেচে কিছু উপার্জন করতে চায়। তাই প্রথম থেকেই খুব সাবধানে কথাবার্তা শুরু করলেন। বললেন, দেখুন, ভূতের গল্প আমি একটা চাইছি বটে, এবং তার জন্যে খরচও করব, কিন্তু জেনুইন লোক ছাড়া অন্য কারো কাছ থেকে গল্প কিনবো না ঠিক করেছি। জেনুইন লোক মানে? ওপাশের কণ্ঠস্বর প্রশ্ন করল। মানে যার সঙ্গে ভূতের যোগাযোগ আছে, ওঠা বসা আছে, চাইলে আমাকে ভূতও দেখাতে পারবে, তেমন একজন। তাহলে তো আপনাকে ওঝা গুনিনের কাছে যেতে হয়। শুনেছি ওরা বস্তায় ভরে ভূত পোষে। লেখকদের লেখায় যত ভূতের বর্ণনা সব বুঝি ওদের কাছ থেকেই পাওয়া। ভূতের চেহারা কঙ্কালের মতো, সমস্ত শরীর শুধু কাঠি কাঠি হাড় দিয়ে তৈরি, মাড়িহীন 2 পাটি দাঁত, চোখের জায়গায় বিরাট 2টি গর্ত। আসলে কি জানেন, ভূত আর ভগবান এদের কেউ দেখার ইচ্ছে করেছে, অমনি দেখা পেয়েছে তা কোনো দিন হয়নি। ওভাবে ওদের দেখা যায় না, ওদের অন্তর দিয়ে অনুভব করতে হয়, ইন্দ্রিয় দিয়ে উপলব্ধি করতে হয়। আপনি তো লেখক মানুষ, সাধারণের চেয়ে দৃষ্টি বিশ্লেষণ করার ক্ষমতা অনেক বেশি। আশা করি আপনি পারবেন। আপনার পরিচয়টা কি একবার জানতে পারি? দিব্যেন্দুবাবু জানতে চান। না, সেটাও আপনাকে খুঁজে নিতে হবে, বুঝে নিতে হবে। তাছাড়া নারায়ণ মুর্শিদি চারিদিকে নিজের লোক নামিয়েছে সাক্ষী প্রমাণ লোপাট করার জন্য। এখন বলুন, আপনি রাজি আছেন কি না? থাকলে ভালো, নইলে আমাকে অন্য কারো কাছে ছুটতে হবে। আগের ফোনে দিব্যেন্দুবাবু 3 জন ষড়যন্ত্রকারীর কথা জেনেছিলেন। একজন নারায়ণ মুর্শিদি, অন্য 2 জন তার চেলা। অথচ এ বলছে 4 জনের কথা। এই 4র্থ জন কে? তার আগে অবশ্য জেনে নেওয়া দরকার এই গল্পের প্লটের জন্য এর আবার চাহিদা কত। এ কাহিনীর জন্য আপনাকে কত দিতে হবে? দিব্যেন্দুবাবু জানতে চান। দক্ষিণা? হ্যাঁ, তা চাইবই কি, তবে অর্থমূল্যে নয়। আমি চাই হত্যায় জড়িত 4 জনই ধরা পড়ুক, 4 জনই শাস্তি পাক। আপনি বলছেন হত্যাকারী 4 জন, অথচ আমি জানি হত্যাকারী মোট 3 জন। আর সে রাতে হত্যার আগে 2 জনের কথাবার্তা একটা রেকর্ডারে রেকর্ড করা আছে। না, হত্যাকারী 4 জন। ওই রেকর্ডার খানা 4 জনের বিরুদ্ধেই সাক্ষী দেবে। কিন্তু আর কতদিন ও প্রমাণ থাকবে বলা মুশকিল। এর মধ্যেই হয়তো অদৃশ্য হয়ে যেতে পারে। পারেনি শুধু টাইগারের জন্য,
ঘনশ্যাম মারা যাওয়ার পর থেকেই টাইগার ঘনশ্যামের তালা দেয়া ঘরের সামনে থাবায় মুখ রেখে দিন রাত পাহারা দিচ্ছে। কেউ কাছে যাওয়ার চেষ্টা করলেই দাঁত খিঁচিয়ে তেড়ে যাচ্ছে। আমার কাজ যতদিন না খুনি চারজন ধরা পড়ে সকলের দৃষ্টি এড়িয়ে টাইগারকে সময় মতো খাবার জুগিয়ে যাওয়া। অকাট্য প্রমাণ থাকলে চারজনের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা নেওয়ানোও আমার পক্ষে অসুবিধে হবে না। বেশ, এবার আপনার কাহিনীটা বলুন। ঘটনার প্রথম অংশ নিত্যপ্রিয় ঠিকই বলেছে, পরের জন বাকি অংশটা ঠিক বললেও বলেনি একজনের কথা, সে চতুর্থ জন। আমার কাহিনীতে থাকবে সেই চতুর্থ জনের কথা, তার কাহিনী। ঘনশ্যাম সে রাতে বাড়ি ফিরে শোকে দুঃখে হতাশায় প্রথমে ঠিক করেছিল এই গলা নিয়ে গান গেয়ে যখন শিল্পী হওয়া এ জন্মে সম্ভব নয়, তখন কি লাভ এ জীবন রেখে। পরে ভাবল, কই, তার গুরু তো এত বছরের মধ্যে একদিনও বলেননি যে তার গলা এত খারাপ। তবে বলতেন আরও রেয়াজ দরকার, বলতেন গলা একটু সুর কম বটে, তবে নিয়মিত রেয়াজ করলে ওটুকু ঠিক হয়ে যাবে। একটা রেকর্ডার কিনে নাও, এমন উপকারী বন্ধু গাইয়ে বাজিয়েদের দ্বিতীয় আর নেই। মাঝে মাঝে নিজের গান রেকর্ড করে নিজে শুনবে, গানের ভুল ত্রুটিগুলো নিজে শুনে শুনে সংশোধন করার চেষ্টা করবে। আসর থেকে ফিরে সেই রাতে ঘনশ্যাম ক্যাসেট রেকর্ডারখানা চালিয়ে রেওয়াজে বসেছিল। এমন সময় দরজায় কড়া নাড়ার শব্দ। ঘনশ্যাম উঠে দরজা খুলে দিতেই তিনজন লোক হুড়মুড় করে ঘরে ঢুকেই দরজা বন্ধ করে দিল। এই তিনজনের একজন নারায়ণ মুৎসিদ্দির ভাইপো, অন্য দুজন নারায়ণ মুৎসিদ্দির সাগরেদ। ভাইপোকে নারায়ণ মুৎসিদ্দি সঙ্গে পাঠিয়েছিল কাজের তদারকি করার জন্য। ভাইপো তার কাকার গুণগুলো সব তো পেয়েছিল, উপরই আরও কিছু গুণ ছিল। কাকার ড্রাগের নেশা ছিল না, ওর সেটাও ছিল। ঘনশ্যাম ঘরে অল্প পাওয়ারের আলো জ্বালিয়ে গান গাইতে বসেছিল। ঘরে ঢুকেই শয়তান ভাইপোর চোখ পড়ে চলন্ত রেকর্ডারখানার ওপরে। প্রথমে ওটা বন্ধ করবে বলে ঠিক করেও পর মুহূর্তে মত পাল্টায়। ও অতি ধূর্ত ছেলে, সঙ্গে সঙ্গে একটা পরিকল্পনা ছকে নেয়। কাকাকে জেলে পাঠিয়ে বিষয় সম্পত্তি দখলের এমন একটা সুযোগ সে ছাড়তে চায় না। প্রথমে সে রেকর্ডারখানা আড়াল করে দাঁড়িয়ে থাকে, পরে দুজন মানুষ আর ঘনশ্যামের কথাবার্তা তর্কাতর্কি সাক্ষীকে এক ফাঁকে সকলের দৃষ্টি এড়িয়ে সাবধানে খাটের তলায় সরিয়ে দেয়। নিজে মুখ ফুটে একটা কথাও বলে না। সাগরেদদের দুজনের মধ্যে একজন একটা কাগজ বের করে ঘনশ্যামের সামনে মেলে ধরে বলে, নে, এখানায় সই কর। লোকগুলো যে কোনো বদ মতলব নিয়ে এসেছিল ঘনশ্যাম সেটা আন্দাজ করেছিল, তবু কাগজখানা নিয়ে পড়ল। কাগজে লেখা ছিল, শ্রোতাদের কাছে আজ চরম অপমানিত হয়ে বুঝলাম এই গলা নিয়ে শিল্পী হওয়া, নাম যশ পাওয়া এ জন্মে সম্ভব নয়, তাই উদ্বন্ধনে আত্মহত্যা করলাম। কাগজখানা ঘনশ্যাম ফিরিয়ে দিয়ে বলল, অসম্ভব, সই আমি করব না। দ্বিতীয় লোকটি এগিয়ে এসে বলল, সই যে তুই করবি না তা আমরা জানি, তাই তোর সই আর হাতের লেখার নকল করে জবানবন্দি একেবারে তৈরি করেই এনেছি। যাক, এবার তবে ঝুলে পড়। ঝুলে পড় মানে? ঘনশ্যাম জানতে চেয়েছিল। ঝুলে পড় মানে কড়িকাঠির সঙ্গে গলায় দড়ি বেঁধে ঝুলে পড়। আমরা হারমোনিয়ামের ওপর খাতা চাপা দিয়ে এই কাগজখানা রেখে যাব। সকালে এসে সবাই জানবে তুই আত্মহত্যা করেছিস। আত্মহত্যা আমি করব না, ঘনশ্যাম রুখে দাঁড়ায়। কখনো করব না। করতেই হবে। নারায়ণ মুৎসিদ্দির বেআইনি চোরাচালানের খবর জানার পর সে তোকে বাঁচিয়ে রাখবে ভেবেছিস? আজ পর্যন্ত কেউ বেঁচেছে? এর আগে আরও দুজন এভাবেই আত্মহত্যা করেছে। নে, এবার তৈরি হয়ে নে। শয়তান ভাইপা এতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে ওদের কথাবার্তা শুনছিল। ওদের কথাবার্তা তর্কাতর্কিগুলো রেকর্ড হওয়ার সময় দিচ্ছিল। এবার মনে হলো যথেষ্ট হয়েছে। রেকর্ডারে যা রেকর্ড হয়ে গেছে, তিনজনের যাবজ্জীবন তো বটেই, ফাঁসি হওয়াও অসম্ভব নয়। এবার সে নিজেই পিছন থেকে একটা দড়ির ফাঁস ঘনশ্যামের গলায় জড়িয়ে চেপে ধরে। ঘনশ্যাম একটু গোঙায়, ছটফট করে, পরে নিস্তেজ হয়ে যায়।
লোক দুজন কড়িকাঠের সঙ্গে বডি ঝুলিয়ে বেরিয়ে পড়ে। পরের দিন পুলিশ আসে, নারায়ণ মুর্শিদি আসে। পুলিশের হাতে কিছু টাকা গুঁজে নারায়ণ মুর্শিদি বোঝালো, কেসটা যখন বোঝাই যাচ্ছে পরিষ্কার আত্মহত্যা, তখন মিথ্যে বডি নিয়ে টানা হ্যাঁচড়ার লাভ কি? একটু পরেই এক ডাক্তারের ডেথ সার্টিফিকেট এসে গেল। নারায়ণ মুর্শিদি নিজেই এগিয়ে এসে বডি পোড়ানোর ব্যবস্থা করল। এ পর্যন্ত বলে ওপাশের কণ্ঠস্বর একটু নিশ্চুপ হলো। দিব্যেন্দুবাবু জিজ্ঞেস করলেন, তারপর? ও পক্ষ একটু হেসে উত্তর দিল, এরপরে যা করার তো আপনি করবেন। আচ্ছা, আমি এবার আসি। টাইগারের খাবার সময় হয়েছে। সময় মতো খাবার না পেলে ও ভারী চিৎকার করে। ফোনটা ওপাশ থেকে কেটে গেল। রিসিভার রেখে দিব্যেন্দুবাবু আলো নিভিয়ে শুয়ে পড়লেন। শুয়ে শুয়ে ঘটনাটা বিশ্লেষণ করতে লাগলেন। প্রথম ফোনটা যে শয়তান ভাইপোটা করেছিল, এ ব্যাপারে তিনি 100% নিশ্চিত। কাকাকে এবং তার 2 শাগরেদকে জেলে পোড়ার জন্য ও নিজেই আগ বাড়িয়ে ফোনে প্রমাণের কথা জানিয়েছিল। একেবারে অকাট্য প্রমাণ। শয়তানটার কথা মতো রেকর্ডারে যদি সব রেকর্ড করা থাকে, তবে 3 জনের যাবজ্জীবন অবধারিত। কিন্তু দ্বিতীয় ফোনটা করলো কে? সে জানালো রেকর্ডারে এমন প্রমাণ আছে যাতে শয়তান ভাইপোটাকেও হত্যাকারীর অন্যতম একজন প্রমাণ করা মোটেই অসুবিধা হবে না। কি সে প্রমাণ যা শয়তান ভাইপোটার অজান্তে এখনও ঘরে রয়ে গেছে? পরের দিন সকালে ঘুম থেকে উঠেই দিব্যেন্দুবাবু ছুটলেন বারাসাতে। অবনী বসুর সঙ্গে এখনও বন্ধুত্বের সম্পর্ক অটুট আছে। নিজের কোয়ার্টারই পাওয়া গেল অবনীকে। সব শুনে অবনী বসু বলল, তাই? ওটা তো আমারই জুরিসডিকশনে। হে, চলো চলো, এক্ষুনি তবে বেরোতে হয়। দিব্যেন্দুবাবুকে জিপে পাশে বসিয়ে তখনই সোজা লোকাল থানায়। পুলিশ সুপারকে অসময়ে আসতে দেখে ওসি ব্যস্ত হয়ে ছুটে এসে স্যালুটটুকে বলল, স্যার আপনি? হ্যাঁ শুনুন, এখানে নারায়ণ মুর্শিদি বলে কেউ থাকে? থাকে স্যার। তার পাশের বাড়িতে একজন কদিন আগে মারা গেছে। হ্যাঁ স্যার, সুসাইড কেস। তবে পোস্টমর্টমে করেননি কেন? চেয়েছিলাম স্যার, কিন্তু পাড়ার সবাই এসে বাধা দিল। বলল বিধবা বুড়ি মা এমনিতেই শোকে আধখানা, কাটাছাড়া ছেলের শরীর দেখলে আর বাঁচবে না। ওরা আবার ডাক্তারের সার্টিফিকেট এনে দিল, তাই আর আটকায়নি। ঘরে কি তালা দেওয়া আছে? হ্যাঁ স্যার। বেশ, চাবি নিয়ে আমার সঙ্গে একবার চলুন। গাড়ি ঘনশ্যামের বাড়ির সামনে এসে দাঁড়াতে দিব্যেন্দুবাবু দেখলেন একটা কুকুর তালা দেওয়া ঘরের সামনে দরজা আগলে শুয়ে আছে। ওরা এগিয়ে কাছে যেতে কুকুরটা কিন্তু কিছু বলল না, বরং ভদ্রতা করে দরজা ছেড়ে পাশে গিয়ে শুলো। অবনীবাবু নিজের হাতে তালা খুলে ঘরে ঢুকল, সঙ্গে ওসি আর দিব্যেন্দুবাবু। খাটের নিচে উকি দিয়ে ভালো করে লক্ষ্য করতে রেকর্ডারখানাকে দেখতে পেল। একটা সুটকেসের ওপরে রেকর্ডারখানা রাখা। অবনীবাবু ফিরে দিব্যেন্দুবাবুর দিকে তাকিয়ে নিচু হয়ে রেকর্ডারখানা বার করতে যেতেই কি বিভ্রাট! টাইগার বিকট আওয়াজ করে অবনীবাবুর হাত কামড়াতে গেল। ভয় পেয়ে অবনীবাবু লাফিয়ে উঠল, বলল, বাবা! ওসি এগিয়ে এসে বলল, দাঁড়ান স্যার, আমি দেখছি। ওসি উবু হয়ে বসে হাত বাড়াতেই টাইগার এমন দাঁত বের করে খেঁকিয়ে উঠল, ওসির হাতের ছড়িগাছা পড়ে গেল মাটিতে। দেখে দিব্যেন্দুবাবুও বললেন, দাঁড়ান, আমি দেখছি। ওসি বাধা দিয়ে বললে, এমন ভুল করবেন না স্যার, কামড়ালেই 14টা ইঞ্জেকশন। দিব্যেন্দুবাবু শুনলেন না। নিচু হয়ে রেকর্ডারখানা আনতে হাত বাড়ালে টাইগার এমনভাবে তার পায়ে মাথা ঘষতে লাগলো যে উঠে দাঁড়াতে বাধ্য হলেন। অবনীবাবু বন্ধুর দিকে তাকিয়ে বলল, এটা কীরকম হচ্ছে দিব্যেন্দু? শেষে কি কুকুরটাকে গুলি করতে হবে? একটু অপেক্ষা করো, দিব্যেন্দুবাবু বললেন। ভাবলেন টাইগার যদি তার প্রভুর এতই প্রিয় হবে এবং সাক্ষী প্রমাণ আগলে বসেই থাকবে, তবে সে কেন ওটা বার করতে বাধা দিচ্ছে? ওটাতেই তো 3 জনকে ধরার মতো যথেষ্ট প্রমাণ লুকোনো আছে। অবশ্য দ্বিতীয় জন ফোনে জানিয়েছে 4 জন। তবে হঠাৎ একটা সম্ভাবনা মাথায় এলো দিব্যেন্দুবাবুর। কথাটা মাথায় আসতেই টাইগারের দিকে তাকালেন।
এবার নিচু হয়ে বসে সুটকেসটায় হাত দিলেন। আস্তে টেনে সুটকেসটা বাইরে বার করে আনলেন। টাইগার জলে চোখে দেখছিল বটে, তবে কিছু বলল না। সুটকেসের ওপরে ছোট্ট একটা ন্যাশনাল ক্যাসেট রেকর্ডারখানা চলে আপনা থেকে বন্ধ হয়ে গেছে। অবনীবাবুর কাছ থেকে ডট পেন চেয়ে নিলেন দিব্যেন্দুবাবু। রিফিলের সরু মাথা দিয়ে বোতাম চেপে ক্যাসেটখানা রিওয়াইট করে আবার ফরওয়ার্ড করলেন। ঘরে 3 জন মানুষ, আর টাইগার নিশ্চুপ হয়ে শুনল ঘনশ্যাম আর 2 জন মানুষের কথাবার্তা। এসব অবশ্য দিব্যেন্দুবাবু শুনেছিলেন 2য় জনের ফোনে। ক্যাসেট শেষ হতে অবনীবাবু বলল, কই হে দিব্যেন্দু, এ তো 3 জন, শয়তান ভাইপোকে ধরবো কি করে? কেন এখনো বুঝতে পারোনি কেন টাইগার ওটাতে হাত দিতে বাধা দিচ্ছিল? এবার অবনীবাবু লাফিয়ে উঠল, বলল, বুঝেছি, রেকর্ডারের গায়ে শয়তানটার আঙুলের ছাপ আছে। রেকর্ডারখানা সরিয়ে রাখার সময় নিজের অজান্তেই ছাপ রেখে গেছে। শয়তানটার হয়তো এই কথাটা একবারও মনে হয়নি, হলে নিশ্চয়ই ফোন করে রেকর্ডারের কথা জানাতো না। ওসির দিকে তাকিয়ে অবনীবাবু বলল, যান, শয়তান ভাইপোটাকে গ্রেপ্তারের ব্যবস্থা করুন, দেখবেন যেন পালাতে না পারে। আর ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টকে খবর পাঠানোর ব্যবস্থা করুন। দিব্যেন্দুবাবু অবনীবাবুর দিকে তাকিয়ে বললেন, দেখলে টাইগারের বুদ্ধি আর প্রভুভক্তি। মানুষ হয়তো বেইমানি করে, কুকুর করে না, তা নয় বুঝলাম, কিন্তু 2য় ফোনটা তোমায় করেছিল কে? অবনীবাবু জানতে চাইল। দিব্যেন্দুবাবু কোনো উত্তর দিলেন না। তিনিও ভাবছিলেন। বেলা বেড়েছে। পূবের জানলা দিয়ে তীর্যক রোদের আলো এসে ঘরের মেঝেতে লুটিয়ে পড়েছে। দক্ষিণের দেয়ালে কাঁচের ফ্রেমে বাঁধানো একটা ছবি। দিব্যেন্দুবাবু ছবির সামনে এসে দাঁড়ালেন। বছর 25-এর একটি যুবক হারমোনিয়াম বাজিয়ে গান গাইছে, পরনে ধুতি পাঞ্জাবি। বুঝলেন, এই ঘনশ্যাম। ছবিতে ঘনশ্যামের চোখ দুটি কি উজ্জ্বল, মুখে অমলিন হাসি, যেন এক দৃষ্টে তাকিয়েছে দিব্যেন্দুবাবুর দিকে। দিব্যেন্দুবাবুও কিছুক্ষণ তাকিয়ে থাকলেন ঘনশ্যামের চোখে চোখ রেখে। ঘনশ্যামের চোখে কি কৃতজ্ঞতার দৃষ্টি, মুখের হাসি থেকে তৃপ্তির ছোঁয়া। কিসের কৃতজ্ঞতা, কিসের তৃপ্তি? দীর্ঘ নিঃশ্বাস ফেলেন দিব্যেন্দুবাবু। মনে মনে ভাবলেন, ঠিকই বলেছিল সে ফোনে, ভূত আর ভগবানকে বোধহয় চর্মচক্ষে দেখা যায় না, তাকে অনুভব করতে হয়, উপলব্ধি করতে হয়। গল্পটি কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, শেয়ার করবেন অনেক। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, আমার সঙ্গে থাকুন। নমস্কার।